আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমার শরীর ও মন ভালো নেই। ইতিমধ্যে অনেকেই জেনেছেন, গতকালকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড আমিনুর রহমান আমিন, যাকে আমি নায়ক রাজ বলে ডাকতাম, সে চিরবিদায় নিয়ে চলে গেছে পৃথিবী থেকে। অনেক স্মৃতি, অনেক কথা। বিশ্ববিদ্যালয় জীবনে অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছি, 5 বছর একাধারে, 4 বছর আর কয়েক মাস, অ্যাবাউট 5 years আমার রুমমেট ছিল। তাহলে বোঝেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, জীবন গঠনের সময়। সেও মুক্তিযোদ্ধা ছিল, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। তবে সে চট্টগ্রাম অঞ্চলে 1 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছে, আমি 2 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা, এবং সে একজন অনেক ভালো অভিনেতা ছিলেন, স্ক্রিপ্ট রাইটার ছিলেন, কবি ছিলেন, অনেক মেধাবী, অনেক জ্ঞানের অধিকারী এবং বাস্তববাদী মানুষ ছিলেন। মুক্তমনা আমিনুর রহমান আমিন। অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে। এমনকি গতকালকে আমার প্রিয়জনদের সাথেও আমি তেমন কথা বলিনি। শুধু আমার একমাত্র সন্তান স্বপ্নীলের সাথে অনেক কথা বিনিময় করেছি। ওর মনে আছে আমিনকে সে চিনত, ও ছোট ছিল। এবং আমার স্ত্রী নাহার কেঁদেছে, কারণ নাহারকে অনেক আদর করতো সে, আমিন। এমনকি আমার ছোট বউয়ের সাথে টেলিফোনে পরিচয় করিয়ে দিয়েছিলাম, সেও শুনে কেঁদে দিয়েছে। আমিন অত্যন্ত ভদ্র পরিবারের একজন ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, অনেক উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী ছিল। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই লোকটি একসময় নায়ক ছিল, শাবানার সাথে অভিনয় করেছে আল্লাহ মেহেরবান ছবিতে। এবং 1974 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাট্য প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল, হুমায়ুন ফরিদি সেকেন্ড হয়েছিল। তার মানে সে অনেক ট্যালেন্টেড ছিল। সে অনেকের স্ক্রিপ্ট লিখে দিত, অসুস্থ হওয়ার আগেও স্ক্রিপ্ট লিখেছে, অসুস্থ থেকেও স্ক্রিপ্ট লিখেছে। মান্নার স্ত্রী শেলিকে সে স্ক্রিপ্ট লিখে দিত, আরও অনেককেই। মান্না এত বড় নায়ক হয়েছে, তার পিছনে আপনারা জানেন, পিছনে যারা থাকে পদ্মার অন্তরালে, তাদেরকে অনেকেই চিনে না, তাদের নামও জানে না। সালমান শাহ, ইমন, যার ডাক নাম ছিল ইমন, সালমান শাহের শিক্ষক ছিল সে, আমিন। ওর স্ত্রী লিপির এবং আমিনের, ওদের একটা লালমাটিয়াতে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, সেই স্কুলে পড়তো ইমন। এবং ইমনকে ডেভেলপ করেছে আমিনুর রহমান আমিন। তাকে আপনারা জানেন? আপনারা অনেক কিছুই জানেন না, তাই না? সব কিছু জানার দরকার নেই। এই যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূসকে কে ডেভেলপ করেছে, তাকে জানেন? আপনাদের প্রিয় শেফুদা। ইয়েস, তিনি নিজেও সেটা স্বীকার করেন। কিন্তু শেফুদাকে কি কেউ চিনতেন যদি ফেসবুক আবিষ্কার না হতো? নীরবে কাজ করে গেছি।
এবং কাজে বিশ্বাস করি। কথা নয় কাজ, মঞ্চ নয় মাঠ। কয়েকদিন থেকে এমনি নিজে খুব বেশি অসুস্থ। গতকালকেও আমাকে 15টা ইঞ্জেকশন দিয়েছে আমার 71-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথা নিবারণের জন্য। ট্যাবলেট তো খাচ্ছি, এইমাত্র খেলাম, পেইন কিলার, আরও অনেক ক্যান্সারের ওষুধ, হার্টের ওষুধ। আমি বেঁচে আছি, এটাই একটা মিরাকল। ইয়াস। এবং আমি অলৌকিক শক্তিতে বিশ্বাস করি, স্রষ্টায় বিশ্বাস করি। এবং আমি মনে করি যদি সত্যিকারের ইসলাম ধর্মকে মানুষের জীবনে পালন করা হয়, প্রতিটি ধর্মই ভালো কথা বলেছে, ভালো কাজে উৎসাহিত করেছে। তো ইসলাম যেহেতু লেটেস্ট রিলিজিয়ন, সর্বশেষ ধর্ম, ইসলাম অনেক সায়েন্টিফিক। রোজা ডাক্তারদের মতেও অনেক ভালো। আমি যে মনে করি ওজন কমাবার জন্যে, দেহকে রোগমুক্ত রাখার জন্যে, দেহ থেকে নিষ্প্রয়োজনীয় ঘাম বের করে দেওয়ার জন্য এবং স্টমাককে আরও বেশি শক্তিশালী সতেজ করাবার জন্যে সিয়াম সাধনা অনেক ভালো। ফ্যাট জ্বলে যায়, বার্নিং করে, ফ্যাট বার্নিংয়ের জন্যে রোজা ভালো। কিন্তু আমি দুঃখিত, আমি অসুস্থ, আমাকে অনেকবার ওষুধ খেতে হয় দিনের বেলায়, যে কারণে আমি রোজা রাখতে পারি না। কিন্তু আমি অত্যন্ত মর্মাহত, ছোট ছোট শিশুদের ধর্ষণ করে হত্যা করা হয়। ছোট ছোট 6-7 বছর, 2-3 বছরের শিশুকেও হত্যা করেছে ধর্ষণ করে দিনাজপুরে। এটা আমি দেখেছি মিডিয়াতে। 3 বছরের বাচ্চার কি যৌন ক্ষমতা, যৌনতার যোগ্যতা আছে? সেক্স করার জন্য ফেট, ব্লেড দিয়ে তার যোনিপথ কেটে তাকে ধর্ষণ করে, 2 যুবক ধর্ষণ করেছে, মেয়েটি মারা গেছে। এই যে দেখেন আসিয়া নামক মেয়েটাকে তার দুলাভাইয়ের বড় ভাই, দুলাভাইয়ের বাবা, 3 জন মিলে ধর্ষণ করেছে। এবং শুনেছি আসিয়াকেও ব্লেড দিয়ে তার যৌনাঙ্গ কেটে বড় করে তারা ধর্ষণ করেছে। ভাই, এটা ইজ ইট নর্মাল? এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? এরা কি মানুষ? নো। ইনোসেন্ট নাবিল অ্যাড হতে চায়। নাবিল, সরি, আমি অসুস্থ, বেশিক্ষণ কথা বলতে পারবো না। নাবিল অ্যাড হও। অন্য কেউ আসতে চাও? তাসফিয়া, জান্নাত। এখন আমরা স্লোগান তুলছি। গতকালকে পরশু থেকে ঢাকায় রাজপথ কাঁপাচ্ছে, মাগুরা থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। ঠিক আছে? আবার মাদারীপুরে একটি মেয়েকে ধর্ষণ করে মেয়েটির দাদার বাবা
মানে ওর বাবার দাদা বয়স্ক লোক 6 বছরের শিশু মেয়েকে ধর্ষণ করে হত্যা করে তাকে বস্তায় বেঁধে লুকিয়ে রেখেছিল। লাশ খুঁজে পাচ্ছিল না, অনেক পরে পাওয়া গেছে। এটা কিসে কোন মানসিকতা? এবং ধর্ষণের পর কেন হত্যা করা হয়? কারণ সে পরে বলে দিবে যে ওই লোক আমাকে ধর্ষণ করেছে, সেই জন্য সেই ভয়ে মেরে ফেলে। শাহজাহান কবির আসিফ, দেখি কই আসো তো। ইনোসেন্ট বেটা, তুই বারবার সময় নষ্ট করিস, ফালতু। অ্যাড হতে হবে তো কথা বলার জন্য। তাসফিয়া জান্নাত লিখেছেন, সব রেপিস্ট মোল্লাদের দান। মোল্লারা বেপরদা মেয়েদের ধর্ষণের জাস্টিফিকেশন দেয়। না, এগুলো সব ভুল ব্যাখ্যা। এটা হলো সামাজিক অস্থিরতার জন্য, অর্থনৈতিক কারণে, এর মধ্যে অনেক ব্যাপার আছে। ধর্মীয় গোড়ামি আছে। মোল্লারা তো ঠিকই ছেলে বলৎকারী করে, বলতো মেয়েদেরকে বলৎকারী করার পর আবার মেরে ফেলে, ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে তাদেরকে মাদ্রাসার টয়লেটে। ওই যে সেই ভয়ে বলে দিবে, সেই জন্য। আর ছেলেদেরকে বলৎকারী করে, পেটে বাচ্চা হবে না। মেয়েদের ধর্ষণ করলে পেটে বাচ্চা হবে, যদি মেয়ে রাজিও থাকে, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার ভয়ে জানাজানি হয়ে গেলে মেয়ের বিয়ে হবে না, ওই মেয়ের ভবিষ্যৎ শেষ। তাই মেয়েকে মেরে ফেলে। আবার মেয়েরা বলে না, লজ্জায় কারো কাছে বলে, মা বাবার কাছেও বলে না। অনেক মেয়েরা নিজেরাও গোপনে আত্মহত্যা করে, বা বাচ্চা হয়ে গেলে কোনো গোপনে মা বাবা সহযোগিতা করলে অবসান করে ফেলে, কারণ এটা অপরাধ। কাজেই সমস্যার সমাধান কি? হাজার বার আমি বলেছি, যৌনতাকে বৈধ করে দিতে হবে, অবাধ মেলামেশার ব্যবস্থা করতে হবে। তাহলে লুকিয়ে লুকিয়ে এসব অপরাধ করবে না। বিবিসি, বার, ব্রোথেল এন্ড ক্যাসিনো, মদ, মাগি, জুয়া, এই তিনটাকে বৈধ করে দিতে হবে। আজকে আমরা ধর্ষককে হত্যা করলাম, মেরে ফেললাম। মাদারীপুরে যেমন সেই বুড়োকে উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলেছে, এটা কোনো সমাধান নয়। এবং আইন নিজেদের হাতে নেয়া, সেটাও অপরাধ। দিস ইজ নট দি সলিউশন। আমাদের খুঁজে বের করতে হবে কারণ কি 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 কারণে এসব হচ্ছে। কোন রাষ্ট্রে, কোন দেশে যখন রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, সামাজিক অস্থিরতা দেখা দেয়, অভাব অনটন দুশ্চিন্তা বেড়ে যায়, মানুষ তখন অস্থির হয়ে যায়, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। ইয়াস, যৌনতা বৈধ করে দেওয়ার পথে বাধা ওই ধর্মবাদী, যারা নেতা, সমাজ প্রভু, তারাই। কিন্তু তারা গোপনে এসব কর্ম করে থাকে। তারা শিশু বিবাহ করে, বাল্য বিবাহ করে, ছেলেদের সাথে যৌন সম্পর্ক করে, মেয়েদের সাথে করে, আরো বিভিন্ন ভাবে তারা অসৎ ভাবে
সরি, আমার ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারবো না। একই কথা হাজারবার বলেছি, সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। ওকে, তাসবিহা জান্নাত, তুমি আমাকে অ্যাড করো ভাইয়া, তোমার কথাগুলো আমার ভালো লাগছে। এবং দরকার হলো এখন মনোবিজ্ঞানীদের, সমাজ বিজ্ঞানীদেরকে নিয়ে বসা, দেশের রাজনীতিবিদদেরকে নিয়ে বসা। রাজনীতিবিদরাই পারেন এসব সমস্যার সমাধান করতে। উইদাউট পলিটিক্যাল স্ট্যাবিলিটি you can't imagine even the solution of such kind of problems. এইসব সমস্যার সমাধান করার জন্য জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে, শিক্ষকদের, মসজিদের ইমামদের, রাজনীতিবিদদের, সমাজ প্রভুদের, মা বাবাদের, ছাত্র ছাত্রীদের, সর্বস্তরের পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে। টেলিভিশনে আমি খুলে দেখলাম, তোমাদেরকে দেখাই, দাঁড়াও, সরি, ওই যে আমার ল্যাপটপে আছে স্ক্রিনে, আমি দেখিয়েছি ওই যে মমিনুল, একজন বিবিসির সাংবাদিক, টেলিফোন করেছিল, মমিনুল ভূঁইয়া, তাকে আমি দেখিয়েছি এই যে সচিবালয়ে সক্রিয় যৌন নিপীড়ক চক্র, সচিবালয়ে সক্রিয় যৌন নিপীড়ক চক্র। একজন, ওনাকে আমি চিনি, মানে অনলাইন থেকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি না। একজন সিনিয়র সচিব হিসেবে রিটায়ার করেছেন, আমার মনে হয় এরাও সচিব বা কেউ হবে, উচ্চশিক্ষিত কোনো ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, তারা বলছেন সচিবালয়ে সক্রিয় যৌন নিপীড়ক চক্র। এবং এফডিসিতেও আছে এই চক্র, রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই রোগ, এটা একটা রোগ, এটা সামাজিক রোগ। এই রোগের বিরুদ্ধে, যেমন এইডস একটা রোগ ছিল, তাই না? তারপরে করোনা ভাইরাস সংক্রামক ব্যাধি ছড়িয়ে যেত। সংক্রামক এই অর্থে যে করোনা ভাইরাসের রোগীর কাছাকাছি গেলে তার নিঃশ্বাস থেকে সেটা অন্যের নিঃশ্বাসে নাকে মুখে দিয়ে ঢুকে যেত, এমনকি ছুঁইলেও বিভিন্ন ভাবে। অবশ্যই সেগুলো সংক্রামক রোগ, তবে এই সংক্রামক রোগ ছিল না শুনেছি। আমার তো মনে হয় সেটাও সংক্রামক ছিল। এইডস রোগ অনেক কমে গেছে না? কাজে এই যৌন উৎপীড়ন অবশ্যই বন্ধ একেবারে না হইলেও কমে যাবে। আচ্ছা, মামুন রশিদ মিজি অ্যাড হতে চায়। মামুন রশিদ মিজি, দেখি, সংযুক্ত হও। মিজি মানে মিয়াজি, শাহরাস্তি নাকি? শাহরাস্তিতে অনেক মিয়াজি আছে। দেলু মিজি নামক একজন ছিল, দেলোয়ার মিয়াজি, আমাদের শাহরাস্তি উপজেলার, উনি পৌরসভার মেয়র ছিলেন, তাই না? ভদ্রলোক ছিল, অনেক ভালো, মরে গেছেন। ওয়েলকাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, রামাদান মোবারক, লাভ ইজ পাওয়ার। আপনার বাড়ি কোথায়, শাহরাস্তি নাকি ভাই? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ দাদা। হাজীগঞ্জ কোন মিজি বাড়ি, কোথায়, কোন হাজি গ্রাম? ডিগ্রি কলেজের পিছনে। তাই নাকি, মানে নদীর ওই পারে, রামধনী জি মোড়া? জি 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 রামধনী মুড়া। ওরে বাবারে, সোরসোরটা এটা কি সোরসোরটা ভর্তি ঢাকায় টাউট বাটপার। রামধনী ঠিক না? আরে না, জি আমার না জি ওখানে না ভালো হাজিগঞ্জে মানুষও ছিল, আমার অনেক হাজিগঞ্জে ভালো বন্ধু ছিল, রুমমেট ছিল, ওরা ওদেরকে মেরে ফেলেছে বাচ্চুরা জাকার। ওরা খলিল ব্যাপারী, নাম শুনেছো তুমি? হ্যাঁ ওটা হচ্ছে 10 নং ওয়ার্ডে, আমরা আসলে 10 নং ওয়ার্ডে না। হ্যাঁ, খলিল ব্যাপারী সাহেব ভালো মানুষ ছিলেন, ভালো মানে উনি হাজীগঞ্জের ভালো সবচেয়ে মানুষ ছিল। ধনী লোক ছিলেন। তার হ্যাঁ 3টা ছেলেকে এবং তাকে 4জনকে, বাপ পুত 4জনকে, শফিক, বাসার আমার সাথে পড়তো, আমার রুমে বোর্ডিং এ, হাজীগঞ্জ স্কুলে বোর্ডিং এ এক রুমে আমরা ছিলাম অনেক দিন। আচ্ছা এদেরকে এবং তার আরেক বড় ভাইকে, মনির নাম ছিল, তারপরে খলিল ব্যাপারীকে, 4জনকে বড় ব্রিজের উপরে বায়োনেটিং করে মেরে হ্যাঁ বস্তা বেঁধে ফেলে দিয়েছিল নদীতে, ডাকাতিয়া নদীতে। এগুলো শুনেছ? আচ্ছা। বাচ্চু না রাজাকার। দাদা তখন তো আমরা হইনি, না, আমরা ছোট শুনবা ছিলাম না। কেন, ভালো কথা শুনবা কেন? তুমি তো আরেক রাজাকার, নব্য রাজাকার, নিশ্চয়ই তুমি ক্রিমিনাল। এটা শোনো নাই কেন? ওই দেখো। এই মূর্খ ছোট লোক, তোর গ্রামের খাবার, অশিক্ষিত বর্বর ছোট লোক, গরিব। আমরা তখন তো হইনি দাদা। আরে হইতে হইবে নাকি? এই, আর মেজাজ খারাপ করলে একদম ফাটাইবার আমাদের। ইতিহাস জানার জন্য এই হইতে হয়? এই আপনার ফালতু থেকে বেশি। জানতে আসি, এই যে শুনতে আসি। আমার থেকে জানতে আছি, শুনতে আছি। কয়টা ধর্ষণ করছো সেটা কও। হাজীগঞ্জের তো মানে যারা ওখানে রাজনীতি করতো, বড় বড় নেতা, তারাও তো মানে বলৎকারী করতো। হাজীগঞ্জের ওই যে রব সাপ ছিল, চাঁদপুর জেলার গভর্নর হয়েছিল, হাজীগঞ্জ মিয়া হ্যাঁ বাড়ি, হ্যাঁ 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 রবসব। তাই না? সেটা হলো জি জি নাম মকিমাবাদ। তারা জমিদার বলে দাবি করত, খান বাহাদুর, আমিন মিয়ার ছেলে বলতো তারা নিজেদেরকে। তারপরে ওরা টাউট বাটপার ছিল। সে তো ছেলে, তার বয়ফ্রেন্ড ছিল, ছেলে ছেলে ছেলের সাথে ছেলে বলৎকারী করতো। এখন এগুলো করলে তো হেরা আমার আর আত্মীয় হয়, বুঝো না? দূর সম্পর্কের আত্মীয়, দূর সম্পর্ক না, ঘনিষ্ঠ আত্মীয়ই হয়। কিন্তু তোমাদের হাজীগঞ্জের মেয়র কে ছিল, মেয়র তো এখন কোথায়? মেয়র তো এখন দেশে আছে। নাম কি? বিএমপি বাচ্চু, ধর্মরূপ বিএমপি ছোট বিএমপি লোক। বাচ্চু। না না বিএমপি থেকে বিএমপি বাচ্চু ছিল, আর বর্তমানে মেয়র আওয়ামী লীগ থেকে আসিল লিপন মিয়া। ওটাই তো কই, লিপনের বাড়ি কোথায়? মকিনাবাজ। মকিমাবাদ। ওটা হলো তার বাপের, ওখানে ওটা তাদের বাড়ি না, ওরা ঘর জামাই গেছে সেখানে। যারা গ্রাম, আমাদের গ্রামের থেকে ওর বাপে জি জি আমিন মিয়ার মেয়ে বিয়ে করে, আমিন মিয়া ওর নানা হতো। ওরা আবার রব আচ্ছা সাহেবের মেয়ে বিয়ে করছে না, সে মামতো বোন বিয়ে করছে। জি জি ওরা ঘর জামাই। ওর বাপ রফিক বিএসসি বালাখালা স্কুলের হেডমাস্টার ছিল, তার বাবা হ্যাঁ সেখানে ঘর জামাই হয়ে ওখানে ছিল। ওকে, জি জি। সেরিয়ারা গ্রাম। না সেফুদার আমি বাড়ির আপনার নাম কি, কোন গ্রাম? কথা আমি কম আপনার কও। সবগুলা ভিডিও ভিডিও দেখি, ঠিক আছে, এত আমার ভালো কথা লাগে তোমার আপনার। জিজ্ঞেস, এটা তো দেখে সবাই দেখে, যেটা জিজ্ঞে এটা কই তোর পাঠাই বলার মধ্যে হাজুগঞ্জের শয়তান বদমাইশ। সেফুদার গ্রামের নাম কি? একটু আগে বলেছি। সেফুদার শাহরাস্তি। গ্রামের নাম কি? শাহরাস্তি আপনি গেলাম, আমি জানি গ্রাম যে নাকি? শাহরাস্তি। শাহরাস্তি তো উপজেলা। ওই তো সেরিয়ারা গ্রাম, এখন শাহরাস্তি তো বললাম না সেরিয়ারা? এই ফেরিয়ারা। তুই মুখ মুখ বন্ধ, কথা বেশি করছিস, তোর ফালাই দিব এখন আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেরিয়ারা 3বার বলো, জোরে জোরে 3বার বলো। এরপরে যদি আবার জিজ্ঞেস না করতে পারো, তোমার নুনুর গোড়া কেটে দেবো। সেরিয়ারা। এবং ফেরিয়ারা। লিপনদের বাড়িও সেরিয়ারা গ্রাম। কিন্তু ও সেই আচ্ছা গ্রামে যাইতো না, এরা গ্রামের কোনো উন্নয়ন করেনি। জি ওরা ছোট্ট টাউট বাটপার, রব সাপ, মানে ইয়ে করতো, বলৎকারী করতো। রোজার দিনে আর ওই কথা বললাম না, এতদিন যেভাবে বলেছি। মানে কি গায়, পোড়া ফোন দায়িত্ব, জাস্ট হাজীগঞ্জের সাদা পুতরা পোড়া ফোন দেয়। তারপরে হাজীগঞ্জের টাউট বাটপার 420, গরুর দালাল তো আছেই, বাজারের সব দালালি জায়গায়, করে। সব জায়গায় ভালো মন্দ আছে, কথা বুঝছিনি, ভালো খারাপ সব জায়গায় আছে। এই তুই কথা কইস না, তুই চুপ, আচ্ছা তুই আচ্ছা বদমাইশ। তুই
হাজীগঞ্জের শয়তান, হাজীগঞ্জের মকিমাবাদ, হাজীগঞ্জের রামধুনিমুড়া। তো হাজীগঞ্জের রামধুনিমুড়ার এক বদমাইশ ছিল, আমার রুমমেট ছিল, শফিকুল হায়দার নাম, শফিকুল্লাহ ছিল, পরে আবার নাম পাল্টাই রাখছে হায়দার, শফিকুল হায়দার। ছিল খলিল ব্যাপারে আপন ভাইয়ের ছেলে। তুমি তো তোমার গ্রাম সম্পর্কে কিছু ছিল না। তুমি থাকো কোথায়? আরব দেশে নাকি? জি জি, আমি আবুধাবিতে আছি। হ্যাঁ, কেমনে বুঝলাম? গ্রামের খবর রাখো না, আবুধাবি যাইয়া থাকো খুরমা খেজুর খাওয়ার দেশে, ওইসব বর দেশে থাকো। ওখানে কি মানুষ আছে? ওই দেশের মানুষও তো পোলাপন দেয়, তাই না? দুম্বা ফোন দেয়। সারা কি বলে? যা তুই, যা তুই নোয়াকে দেয় না। তোর দেখলে, তোর হাজীগঞ্জ দেখলে আমার বিরক্তি। হাজীগঞ্জ সব খারাপ লোক। আমি এখানে যা যা যা, তুই কথা পাইছি না। হাজীগঞ্জ স্কুলে আমি পড়তে গেছিলাম, আমি পড়া সেখান থেকে শেষ করতে পারি নাই। হাজীগঞ্জের মানুষ বহুত খারাপ। হ্যাঁ ভাই, দাঁড়াও, আমি শিক্ষিত লোক নিয়ে আসি। এটা কোথায়? আবুধাবি, ফকিরনি, গরিব, বুঝো না? দেখি আমি একজন শিক্ষিতা নায়িকাকে, অভিনেত্রী বাংলাদেশে, আমার প্রিয় ভাগ্নি, তোমরা চেনো নায়িকা মুক্তির নাম শুনেছ? ওর মাও ছিল অনেক বড় অভিনেত্রী, আনোয়ারা আপা। ও ধর্ষণ নিয়ে দেখলাম একটা সাক্ষাৎকার দিয়েছে। মূর্খ লোক দেখতে পারি না আমি ভাই। এইসব ভণ্ড, মানে অশিক্ষিত ধর্ম ধর্ম করে, ধর্মের নাম ভাঙাইয়া অধর্মের কাজ করে। না, ওটাই দেখি। আমাদের শাহরাস্তি উপজেলার ইউআরও একজন নারী, তাই নাকি? ও না, ব্যস্ত এখন অফিসে তো। হ্যাঁ, ব্যস্ত। যাক, এখন আর ভালো লাগে না কথা কথা। কার সাথে কথা বলবো? সব অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক, গরিব, অজাত কুজাত, না জানে ধর্ম, না জানে বিজ্ঞান, না জানে ইতিহাস, নিজের গ্রামের কথা কইতে জানে না। মূর্খের দল। এই যে আরব দেশে, এই যে বললাম না, অর্থনৈতিক কারণে সবচেয়ে অপরাধ গুলো ঘটে অর্থনৈতিক কারণে। ভিডিও কল দিয়েছে। লাভ ইজ পাওয়ার। ভিডিও কল অফিস থেকে, তাহলে তো ম্যাডাম বলতে হবে, স্যার বলতে হয় নাকি? শেখ হাসিনাকে নাকি স্যার বলতে হইতো নারীদেরকে? হ্যাঁ, অসভ্য, অসুস্থ মহিলা। আমি ওরে পাইলে ওরে জুতা দিয়া পিটাইতে পিটাইতে দাঁত ফেলে দিতাম। সে জেন্ডার চেঞ্জ করে দেয়। না, আমি এখন লাইভে। আমি শুধু একটা প্রশ্ন করব ফেসবুকে। আমি ঠিক আছে, ভিডিও বন্ধ করে দিয়েছেন, ভালো হয়েছে। প্রশ্ন হলো যে, আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে আপনি কি মনে করেন এই সমস্যার সমাধান কি? যারা ধর্ষণ করেছে, একজনকে পিটিয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা, এটাও আমি সাপোর্ট করি না। মব ভায়োলেন্স, মব জাস্টিস হয় না কখনো। এটা হলো মব ভায়োলেন্স। আইন কখনো নিজের হাতে নিতে নেওয়া যাবে না। এক
এখন না। বলে ওকে এই যে ধর্ষককে মেরে ফেলো, তাকে ফাঁসি দাও, আমাদের হাতে তুলে দাও। এটা কি সলিউশন? আরব দেশে তো না, এটা শিরচ্ছেদ solution না। করা হয়, সে দেশে কি ধর্ষণ হয় না? বন্ধ হয়েছে? তা তো আমি জানি না। হয় নাই, নো, বন্ধ হয় নাই। আমি তো ওই দেশে থাকি না, আমি কেমন থাকতে বলবো? হয় নাকি? আমরা কি থাকি? বর্বরদের দেশে থাকতে হয় না, আপনার তো ইতিহাস দেখি। আপনার তো অভিজ্ঞতা বেশি, আমার তো এত অভিজ্ঞতা নাই। আচ্ছা, এখন এটা বলেন, এই বাংলাদেশে যে এটা মহামারী আকার ধারণ করেছে, এর কারণগুলো কি? দুইটা একবার বলেন, বেশি দরকার নেই। নাম্বার ওয়ান কারণ এক নম্বর বিচারহীনতা। বিচারহীনতা, বিচারহীনতার অভাব, তাই না? যে বিচার নাই, এক নম্বর হচ্ছে বিচার এটা। নাই, হ্যাঁ। এখন তো আইন তো আছে ঠিকই, আইন শৃঙ্খলা, আইন আছে বহুত, কিন্তু আইনের তো প্রয়োগ নাই। প্রয়োগ নাই, রাইট। এই এই তারপরে অপরাধ গুলো করে কেন? এটা তো মানসিক রোগ। এটা তো আসলে বলতে পারি না কি কারণে তারা এটা করে। অর্থনৈতিক কারণ জড়িত আছে এর মধ্যে, অর্থনৈতিক কারণ কিভাবে? সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ। এই যে এই হ্যাঁ, কাজগুলো সামাজিক তারা আছে। করে, এটাও তো ক্ষুধা। চুরি ডাকাতি কেন করে মানুষ? ক্ষুধা নিবারণের জন্য, তাই না? যে অর্থনৈতিক কারণ সেখানে। আমাদের এখানে তো রাস্তাঘাটে গ্লাস দিয়ে সোনা হীরার মানে ইয়ে অর্নামেন্টস সাজিয়ে রাখা হয়, ওগুলো তো কেউ চুরি করে না। না, সর্বশেষ কি খবর নিলেন বলেন তো? কার খবর? আমার তো মন খারাপ। কালকে আমার 15টা ইঞ্জেকশন দিয়েছে। ওই যে আপনি টেলিফোন করেছেন, কথা বলতে পারি নাই, অসুস্থ ছিলাম, কোথায়? এখনো অসুস্থ। ব্যাকবোনে? তারপরে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কালকে, ডাক্তার এসে ও, হাসপাতাল ক্লিনিক। আর বাংলাদেশের অবস্থা যেই, আমি লাইভে কিন্তু আমাদের কথা শুনছে সারা পৃথিবী। আপনি আচ্ছা আচ্ছা, তাহলে রাখি। না বলেন, আপনি সিরিয়াসলি বলেন, আপনার মতামত বলেন, যে আপনি না একজন না, আমার সমাজের কোনো মতামত নাই। একজন নাগরিক হিসাবে, একজন একজন সুশিক্ষিতা নারী হিসাবে আপনার মতামত বলুন না ভাই। সবাই ভয় পায়, বুঝো না? চাকরি থাকবে না, সবাই ভয় পায়। সত্য কথা বললে চাকরি থাকবে না। কিন্তু এই যে ভয়, এই যে ভীতি, গত 15 বছর যাবৎ শেখ হাসিনার সরকারের সময় ছিল, এখন আরো বেশি হয়েছে। যদিও বলা হয় কি ব্যাপার, ভয়ের কারণ নাই। আমি তো বলেছি প্রথমেই যে আমি অনলাইনে আছি, লাইভে আছি, সেজন্যই আপনার ভিডিও কেটে দিয়েছেন, ভালো হয়েছে। কারণ আমি চাই না সবাই আমার এই প্রিয় ছোট বোনটাকে দেখে ফেলুক, তাই না? জি জি। এক কথা শুনেছে, কিন্তু সেইভাবেই বলছি, আপনি শুধু একজন সরকারি কর্মকর্তা না, আপনি একজন সমাজের সচেতন নাগরিকও বটে। এখন এই সমস্যার সমাধান করার জন্য আলোচনার টেবিলে যেতে হবে। সমাজের সবচেয়ে নামি দামি, আমি বলেছি ফেসবুকে, আপনাকে লিঙ্ক দিব, যে মনোবিজ্ঞানীদের, সমাজ বিজ্ঞানীদেরকে নিয়ে বসতে হবে, এবং রাজনীতিবিদরাই পারে মূলত এই সব সমস্যার সমাধান করতে। ঐক্যবদ্ধভাবে সমাজের প্রতিটি স্তরের শিক্ষক, ছাত্র, সবাইকে নিয়ে। উনি কাজে অফিসে তো। আচ্ছা, অনেক কথা বললাম। তাসফিয়া জান্নাত, দেখি আমাকে অ্যাড করে আপনারা ইয়ে করেন।